আপনারা শুনছেন ভাবনাতীত, এমন কিছু ঘটনা যার কোনো ব্যাখ্যা হয় না। সঙ্গে আমি শুভঙ্কর। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। তোমরা শুনছো ভাবনাতীত, আমি শুভঙ্কর রয়েছি তোমাদের সঙ্গে। ভাবনাতীত হলো একটি ইউটিউব পডকাস্ট চ্যানেল যেখানে আমরা মানুষের জীবনে ঘটে যাওয়া কিছু অলৌকিক ঘটনা এবং ব্যাখ্যাহীন ঘটনা নিয়ে এখানে আলোচনা করি। আজকে আমরা যে ঘটনাটা বলবো বা আজকে আমরা যে ঘটনাটা শুনবো, সেই ঘটনাটা পাঠিয়েছে আমার এক বোন। আর আজকের ঘটনাটা তোমাদের ভয় তো দেখাবেই, তার সাথে সাথে তোমাদেরকে অনেক বেশি অবাক করবে যে কিভাবে মানুষের ভয়ও মানুষের প্রাণ বাঁচাতে পারে। তো চলো দেরি না করে যে ঘটনাটা শুরু করব। এটা আমাদের সেকেন্ড এপিসোড এই চ্যানেলের। প্রথম এপিসোডটা যারা এখনো শোনোনি তারা শুনে নিতে পারো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। এবং এপিসোড ভালো লাগলে তোমরা লাইক করো, কমেন্ট করে জানাও তোমাদের কি মত আছে। আজকের গল্পটা পুরোটা শুনো, লাস্টে শাউট আউট পর্ব দেবো আগের এপিসোডে যারা যারা কমেন্ট করেছে তাদের নাম নিয়ে। চলো দেরি না করে ঘটনাটা শুরু করি। আমার বোনের নাম হলো তৃষা, আমার ছোট মাসির মেয়ে। আমাদের এই পরিবার সূচনার খুশিতে সে আমাকে তার এই ঘটনাটা জানিয়েছে এবং ঘটনাটা আমাকে অনেক বেশি অবাক করেছে। তাই আমি ঘটনাটা তৃষার মতো করেই তোমাদেরকে শোনাচ্ছি। শেষে তোমরা কমেন্টে জানিও যে তোমাদের কি মত, আর তোমরা কতটা অবাক হলে। চলো শুরু করি। আমার নাম তৃষা, আমি ক্লাস 7-এ পড়ি। যে স্কুলে আমি পড়ি সেই স্কুলের নামটা উজ্জ্বল রাখলাম স্কুল প্রাইভেসির কারণে। আমাদের স্কুলটা ছিল 4 তলা একটি বিল্ডিং। আর ছোটবেলা থেকে আমি খুব দুরন্ত, প্রায় হুড়োহুড়ি হইচই আনন্দ করেই নিজের সময় কাটাই। আর এই চক্করে প্রায় টাইম আমি স্কুলে লেটে ঢুকি। কিন্তু আমাদের স্কুলের নিয়ম ছিল খুব কড়াকড়ি। প্রেয়ারের আগে সবাইকে যেভাবেই হোক না কেন স্কুলে প্রেজেন্ট থাকতেই হবে। যেদিন আমার জীবনে এই ঘটনাটা ঘটেছে সেই দিনে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আকাশে ঘন ঘন মেঘ ডাকছে আর মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমি এমনি স্কুলে একটু লেটে যেতাম, আর সেদিন তো অনেক লেট হয়ে গেল। কোনো রকম দৌড়তে দৌড়তে যখন স্কুলে গিয়ে পৌঁছাই তখন আমি প্রায় হাফ ভিজে গেছি। স্কুলের গেট দিয়ে ঢুকতেই দেখলাম যে প্রেয়ার লাইন শুরু হয়ে গেছে। যখন স্কুলে গিয়ে পৌঁছালাম তখন অনেকটাই দেরি হয়ে গেছে। সবাই প্রেয়ার করার জন্য তাদের ক্লাসরুমের সামনে দাঁড়িয়েছে, তার কারণ মুষলধারে তখন বৃষ্টি হচ্ছে। তো ওই সময় গ্রাউন্ডে দাঁড়ানো সম্ভব নয়। এতটা লেট হয়ে গেছে যে আমি একটু নার্ভাস হয়ে গেলাম, আর ঠিক করলাম সামনের সিঁড়ি দিয়ে আমি উঠবো না। বলে রাখি আমাদের ক্লাসরুমটা 4th ফ্লোরে। তো সেখানে ওঠার জন্য দুটো সিঁড়ি আছে। একটা সিঁড়ি হচ্ছে করিডোরের সামনে, আরেকটা হচ্ছে স্কুলের পিছন দিকে। ঠিক করলাম পিছনের সিঁড়ি দিয়ে দৌড়ে উঠে যাব, ব্যাগটা রেখেই নিচে চলে আসবো। ধরা পড়ব না, ধরা পড়লে কপালে দুঃখ আছে। তাই এক ছুট্টে পিছনের সিঁড়ি দিয়ে উঠে গেলাম 4 তলার বিল্ডিং। আমাদের স্কুলটা যেমন বড়, আমাদের স্কুলের করিডোরগুলো কিন্তু বিশাল বড় বড়। আমার ক্লাসরুমটা ছিল একদম করিডোরের শেষ প্রান্তে। দৌড়ে গিয়ে ব্যাগটা রাখলাম, রেখে দৌড়ে আবার নিচে আসতে যাব, হঠাৎ একটা মেঘ ডাকলো। তার ঝলকানি ছড়িয়ে পড়ল পুরো করিডোরে। আর আমি এক মুহূর্তের জন্য যেন থমকে গেলাম। না না, শুধু মেঘ ডাকার জন্য আমি থমকে যাইনি। আমার চোখটা গিয়ে পড়েছে আমাদের করিডোরের শেষ প্রান্তে থাকা স্টোর রুমের দরজার। বলতে গেলে এখানে অনেকে জিজ্ঞেস করতেই পারে যে দরজায় চোখ পড়ে দাঁড়িয়ে আর কি আছে, তুমি তো হয়তো সেই করিডোরের স্টোর রুমটাকে রোজ দেখো। আজ আমি যেন একটা ভিন্ন জিনিস দেখতে পেলাম সেই দরজা। একটু ডেসক্রিপশন দিয়ে রাখি, আমাদের করিডোরের একদম শেষে যে স্টোর রুমটা আছে সেটার দেওয়ালটা হচ্ছে কম করে 10 ফিট উঁচু। দরজাটা অনেক ভারী এবং বড়, কিন্তু দেওয়াল আর ছাদের মাঝখানে একটা 2 থেকে 2.5 ফিটের গ্যাপ আছে। আমি পুরো করিডোরে একা দাঁড়িয়ে আছি। যেন মনে হলো আমাকেই ভয় দেখানোর জন্য করিডোরটা আজকে একটু বেশি থমথমে হয়ে আছে। আমার চোখ দুটো চলে গেল সোজা স্টোর রুমের দরজার দিকে। ঘুরে আমি যা দেখলাম সেটা দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। আমি স্পষ্ট দেখতে পেলাম দরজার ফাঁকা দিয়ে, অর্থাৎ দরজার নিচ দিয়ে 4টে
সাদা ফ্যাকাশে আঙুল বেরিয়ে আছে। আঙুলগুলো এতটাই ফ্যাকাশে দেখে মনে হচ্ছে কঙ্কালের হাত যেন দরজার তলা দিয়ে বেরিয়েছে। দেখে আমার সারা শরীরে একটা শিহরণ খেলে গেল। সেই সময় আবার একটা বাজ পড়ল সামনেই কোথাও। ভয়ে আমার পা তখন পাথর হয়ে গেছে। ইচ্ছা করছে আমি চিৎকার করে এক্ষুনি ফ্লোর ফোর থেকে নেমে নিচে চলে আসি, কিন্তু আমি নড়তেই পারছি না। আমার পা আমার কথা শুনছে না। শিকদাঁড়া বেয়ে একটা ঠান্ডা শীতল স্রোত নেমে গেল। যেন মনে হচ্ছে আমি এক্ষুনি জ্ঞান হারাবো। এ আমি কি দেখছি? করিডোরের নিস্তব্ধতা যেন আমাকে গিলতে আসছে। সবাই মিলে যেন আমাকেই ভয় দেখাচ্ছে। সেই সময় যে বাজটা পড়লো, বাজটা আমার চেতনা ফিরিয়ে দিল। চেতনা ফিরতেই চিৎকার করে আমি চারতলা থেকে নিচে দৌড়ে দৌড়ে নামতে শুরু করে দিলাম। হাঁপাতে হাঁপাতে আমি নিচে নেমে এলাম। এসে আমি সজোরে হাঁপাচ্ছি। যখন আমি নিচে এসে হাঁপাচ্ছি, তখন অলরেডি প্রেয়ার চলছে। প্রেয়ারের ওই স্কেলের জন্যে হয়তো আমার চিৎকার বা আমার এই হাঁপানো কারোর কান অব্দি গিয়ে পৌঁছয়নি। কিন্তু আমাকে ওরমভাবে হাঁপাতে আর কাঁদতে দেখে টেনের কিছু সিনিয়র দিদি, প্রেয়ারটা যখনই শেষ হলো তারা ছুটে আমার কাছে আসে। এসে আমাকে ধরে জিজ্ঞেস করে, কিরে, কি হয়েছে তোর? ওরভাবে হাঁপাচ্ছিস কেন? কাঁদছিস কেন তুই? আমি তখন হাঁপাতে হাঁপাতে তাদেরকে বলি, ভূত, ভূত আছে ফোর্থ ফোর্থ ফ্লোরে। আমি নিজের চোখে দেখেছি, ভূত আছে ওখানে। দিদিগুলো প্রচণ্ড রেগে আমাকে বলে, ভূত, ভূত আছে তাই না? রোজ তো তুই দেরি করে আসবি, এসেই কোনো না কোনো একটা বাহানা বানাবি তাই না? চল চল প্রিন্সিপাল ম্যামের রুমে এক্ষুনি। আমি তাদেরকে কোন রকম বোঝানোর চেষ্টা করছি, বিশ্বাস করো ভূত আছে উপরে, আমি এক্ষুনি দেখেছি। চলো চলো তোমাদেরও দেখাচ্ছি। দিদিরা বলে যে, দেখবো, আগে প্রিন্সিপাল ম্যামের রুমে চল, দেখাচ্ছি কোথায় ভূত আছে, আমরাও দেখবো, চল। বলে আমার হাত ধরে টানতে টানতে প্রিন্সিপাল ম্যামের রুমে নিয়ে যাওয়া। প্রিন্সিপাল ম্যাম, আমাদের ক্লাস টিচার, সবাই আমার ঘটনাটা শুনে প্রিন্সিপাল ম্যাম বললেন, হুম, বুঝলাম, ভূত আছে তাই না? ম্যাডাম একটু দারোয়ানকে ডেকে পাঠান তো, দেখি ওর ভূত কোথায় আছে। চলো দেখাও আমাদেরকে কোথায় তোমার ভূত। শুনে রাখো, যদি ভূত না দেখাতে পেরেছো, তাহলে কিন্তু তোমার গার্জেন কল হচ্ছে, আর এরকম জঘন্য বাহানা বানানোর জন্য পানিশমেন্ট কিন্তু তোমার কপালে নাচছে। দারোয়ানকে ডেকে আনো তো, চলো ফোর্থ ফ্লোরে, ওর ভূত দেখে আসি আমরা, চলো দেখাবেনি চলো। দারোয়ান চাবি নিয়ে আসে, আমরা ফোর্থ ফ্লোরের দিকে উঠি। বলে রাখি যে স্টোর রুমের সামনেটা অন্ধকার অন্ধকার টাইপের, তাই খুব একটা ওখানে কারোর চোখ পড়ে না। আমার চোখ পড়ার কারণ হচ্ছে বিদ্যুতের আলোর ঝলকানি, তাতেই আমার চোখটা পড়েছিল ওইদিকে। যখন আমরা ওখানে ফোর্থ ফ্লোরে উঠলাম আর টর্চ মারা হলো, যে দৃশ্য আমরা সবাই দেখলাম, সেটা দেখার জন্যে আমরা কিন্তু কেউ প্রস্তুত ছিলাম না। নিশ্চয়ই আমি ছাড়া, যেটা আমি অলরেডি দেখে গেছি। চারটে কঙ্কালসার আঙুল সত্যিকারের বেরিয়ে আছে দরজার তলা দিয়ে। ম্যাডাম চুপ, প্রিন্সিপাল ম্যাম তো হতবাক, কি দেখছি? দারোয়ান, এক্ষুনি এক্ষুনি দরজা খোলো। দারোয়ান দরজা খুললো। দরজা খুলতেই আমরা সকলে যা দেখলাম, সেটা দেখার জন্য হয়তো আমরা ওখানে কেউই প্রস্তুত ছিলাম না। আমরা দেখলাম যে একটা বাচ্চা মেয়ে, আমাদেরই স্কুল ইউনিফর্ম পরিহিত, সেখানে অচৈতন্য অবস্থায় পড়ে আছে। প্রায় হয়তো একদিন কি দুদিন ধরে মেয়েটা ওখানে পড়ে আছে। তার শরীর ফ্যাকাশে হয়ে এসছে। ম্যাডামরা সঙ্গে সঙ্গে তাকে ওখানে তুলে নিয়ে দৌড়ে চলে যায় প্রিন্সিপাল রুমে, গিয়ে তার সেন্স ফিরিয়ে আনা। তারপর ডাক্তার ডাকা হলো। ডক্টর এলেন। ডক্টর এসে ওর জ্ঞান ফেরার পর কিছু ওষুধ দিলেন। বাড়ির লোকেদেরকে ডাকা হলো, আর আমাকে স্পেশালি টিচার্স রুমেই বসিয়ে রাখা হলো, যেহেতু আমি ওটা দেখে সবাইকে ওখানে নিয়ে যাই। এবার একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা সবার মনে জাগলো, যে মেয়েটা ভিতরে গেল কি করে? কারণ এটা তো পসিবল নয়।
দেওয়ালটা 10 ফিট উঁচু। ও তারা বাচ্চা মেয়ে। হ্যাঁ, হতে পারে যে দেওয়াল আর ছাদের মাঝখানে একটা 2 ফিটের গ্যাপ আছে, কিন্তু এই 10 ফিটের দেওয়াল টপকানো তো কোনো ইয়ার্কি নয়। আর সামনেই তো ক্লাস চলে। যদিও দেওয়াল টপকেও যায়, তাহলে ক্লাসের কেউ জানতে পারলো না, ও ভিতর থেকে চিৎকার করলো না বাঁচাও বাঁচাও বলে? তার দরজা খুলে ওকে আগেই উদ্ধার করা হতো। মেয়েটাকে জিজ্ঞেস করার পর মেয়েটা বললো মেয়েটা জানেই না যে সে কিভাবে ওই দরজার পিছনে গেল। তার কিছু মনে নেই। এমনকি সে লাস্ট দুদিনে কি হয়েছে সেটাও ঠিক করে বলতে পারছে না। তার এইটুকু শুধু মনে আছে যে সে স্কুলে এসেছিল, সব ঠিকঠাক ছিল, বাড়ি যাওয়ার সময় পর থেকে তার আর কিছু মনে নেই। খুবই তাজ্জব একটা ঘটনা। তার বাবা মা ওখানে আসে এবং আসার পরে প্রিন্সিপাল ম্যাম আমাদের সবাইকে, ইনফ্যাক্ট আমাকেও ডেকে নিয়ে বলে যে আমরা বুঝতে পারছি একটা এমন ইনসিডেন্ট ঘটেছে যেটা হয়তো কোনো ব্যাখ্যা নেই, বা এই ঘটনাটা হয়তো আমরা আপনাদেরকে বোঝাতে পারবো না যে কি হয়েছে, আমরা নিজের কাছে আমাদের কাছে ক্লিয়ার নয় যে কি হয়েছে। বাট একটা রিকোয়েস্ট করবো আপনাদেরকে যে দয়া করে যদি ঘটনাটাকে নিজেদের মধ্যেই রাখেন আর নিজেদের মধ্যে এরা মিটমাট করে নেন। স্কুলের রেপুটেশনের ব্যাপার আছে, তো এই ঘটনা বাইরে না বেরোলেই হয়তো স্কুলের পক্ষে এবং সবার পক্ষেই ভালো। মেয়েটার বাবা মা তেমন কিছু বলে না, তারা রাজি হয়ে যায়, তারা খুশি যে তারা নিজের মেয়েকে তো ফেরত পেয়ে গেছে। মেয়েটাকে তারা স্কুল থেকে ছাড়িয়ে নেয়, নিয়ে চলে যায়। আর প্রিন্সিপাল আমাকেও বলে যে এই ঘটনা নিয়ে যেন আর কোনো আলোচনা না হয়, এই ঘটনা নিয়ে যেন কোনোভাবেই কারোর সাথে ডিসকাশন না হয়। যা হয়েছে সেটা এত অবধি কি আর এই কজনের মধ্যেই যেন সীমিত থাকে। আমি তখনের মতো মাথা নাড়িয়ে আর সহমতি জানাই। সেই চুক্তি অনুযায়ী আমি আজও ঘটনাটা তেমনভাবে কারোর সাথে শেয়ার করিনি। এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া একটা সত্যি ঘটনা, যার কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। শুধু আমার কাছে না, যারা যারা এই ঘটনার সম্মুখীন হয়েছেন তাদের কারুর কাছে এর কোনো ব্যাখ্যা নেই। তো বন্ধুরা, এই ছিল আমার বোনের সাথে ঘটে যাওয়া একটা সত্যি ভৌতিক ঘটনা, বা যে ঘটনাটার কোনো ব্যাখ্যা হয় না। ভৌতিক কথাটা জানি না, কিন্তু ব্যাখ্যাহীন তো অবশ্যই। কেমন লাগলো জানিও কমেন্ট করে, আর লাইক করো ভালো লাগলে। সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাও যদি এখনো না হয়ে থাকো। হয়েছ কি? এখনো পরিবারের সদস্য হওনি? আরে সাবস্ক্রাইব করো করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। এখানে এরকম আরো অনেক ঘটনা আসতে চলেছে, অনেক হই হুল্লোড়, অনেক আনন্দ আসতে চলেছে। তো দেখা হবে খুব শীঘ্রই নেক্সট এরকম আরেকটা ঘটনা নিয়ে। তো শাউট আউট দিয়ে দেবো আমাদের প্রথম এপিসোডে যারা যারা কমেন্ট করেছিল তাদের নাম নিয়ে। প্রথম এপিসোডে আমাদের কমেন্ট করেছেন আয়ান রয়। সে লিখেছে টু স্কেয়ারি, লাভ টু হিয়ার দ্যাট স্টোরি, গুড স্টার্টিং, কিপ ইট আপ। থ্যাংক ইউ, আপনাকে আমরা জানাচ্ছি যে আমাদেরকে কমেন্ট করার জন্য। আর আরও লিখেছেন ক্রিয়েটিভ স্টুডিও থেকে, ব্রো আই বিলিভ ইন ঘোস্ট টু গুড স্টোরি, থ্যাংক ইউ সো মাচ। বাট এখানে একটু বলে রাখি যে কোনোভাবেই আমাদের চ্যানেল এটা বলে না যে আপনাকে সত্যি ঘটনাটাকে বিশ্বাস করতেই হবে। বিশ্বাস করা কি না করা সম্পূর্ণ আপনার নিজস্ব ব্যাপার। আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া এরকম অলৌকিক ঘটনা, বা যে ঘটনার কোনো ব্যাখ্যা হয় না, এরকম ঘটনা আপনাদের সামনে তুলে ধরা। নাচে ময়ূর কমেন্ট করেছে গোজ বাম্পস, থ্যাংক ইউ সো মাচ ফর দিস কমেন্ট, খুব ভালো লাগলো। বাট তোমরা এখন আমাদেরকে ঘটনা পাঠাওনি। ঘটনা পাঠানো কিন্তু খুব ইজি। ঘটনা পাঠাতে হলে ডিসক্রিপশন বক্সে চলে যেতে হবে। ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আমাদের মেল আইডি আর ফেসবুক পেজের লিংক। ফেসবুক পেজের ইনবক্স সেকশনে গিয়ে আমাদের ঘটনা পাঠাতে পারো। আর একটা বড় থ্যাঙ্কস আমার বোন তৃষাকে এই ঘটনাটা পাঠানোর জন্য, আমার সাথে শেয়ার করার জন্য। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই আরেকটা ঘটনা নিয়ে। তোমরা ঘটনা পাঠাও, তোমাদের ঘটনার জন্য আমি অপেক্ষা করছি। শেয়ার করো তোমার সেই বন্ধুদেরকে যারা এরকম ঘটনায় বিশ্বাসী নয়। সবাই সবাই আমরা দোল কাটিয়ে উঠলাম, খুব ভালো গেল। আশা করি তোমাদের সকলের দোল ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখা হবে নেক্সট এপিসোডে। ততক্ষণের জন্য শুনতে থাকো ভাবনাতীত, এমন কিছু ঘটনা যার কোনো ব্যাখ্যা হয় না। সঙ্গে আমি শুভঙ্কর রয়েছি।